বৃহত্তরভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে। এখন আমাদের এক ভাই সাংবাদিক ভাই যেটা বলছিলেন যে গণ অধিকার পরিষদে আরও কিছু লোকজন রয়েছে। প্রথমত দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি থেকে কতিপয় লোক গিয়ে এই ধরেন বিএনপির একজন আলোচিত নেতা নারায়ণগঞ্জের তিনি গিয়ে তৈরি করেছেন এবং এই আপনার দোহারের আপনার যেমন ফ্রান্স পুলিশ আমার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিছে, এটা আমার খুবই ঘনিষ্ঠ দুই একজন ছাড়া জানে না, সেটাও দেখলাম রনি জানে। যাই হোক, তার মানে ওর অ্যান্টেনা অনেক উপরে বাঁধা আছে আর কি। গুড জব রনি, আই অ্যাপ্রিসিয়েট ইউর হোমওয়ার্ক। যাই হোক, এইরকম আমার গ্রেপ্তার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে বর্তমান গণ আন্দোলন ফর্মের যে ভিপি নূর আছে তাকে বিএনপির কিছু কর্মকর্তা অর্থাৎ কিছু দলীয় নেতারা হুমকি দিচ্ছেন। কিন্তু কেন এই হুমকি? এদিকে বাংলাদেশের সরকারি অফিস কেন্দ্রক কিছু গবেষণা কেন্দ্রে নারী কেলেঙ্কারি নিয়ে আজকে অনেক বড় দুর্ঘটনা ঘটতে থেকে বেঁচে গেছেন। তবে আগে কত ঘটনা ঘটেছেন তা হয়তো অনেকের জানা নেই। চোখ আছে দেখেছে, কান আছে শুনেছে, বলার কোনো ক্ষমতা ছিল না। এদিকে নতুনভাবে আবারও পিনাকি ভট্টাচার্য নতুন তথ্য দিলেন, তাকে কারা হুমকি দিয়েছে, কারা গ্রেপ্তার করতে চাচ্ছে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা। চলুন আমরা সরকারি সেই রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয়। রাজনৈতিক দল পরিচালনায় সেই ধরনের একটা কাঠামো থাকতে হবে, নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ দূরদর্শী নেতা থাকতে হবে। এখন আমাদের এই ছোটো ভাইরা বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে, ধরেন দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন। পাশাপাশি এই কোটা সংস্কার আন্দোলনটা যেহেতু সার্বজনীন আন্দোলন ছিল, অন্য মতাদর্শের কিছু লোকজন যুক্ত হয়েছে, আমরা সব ধরনের সহযোগিতা করেছিলাম, কারণ এইটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, সরকার পতনের কোনো আন্দোলন ছিল না। এখন সরকার পতন হওয়ার পরে এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ ঢুকে যাচ্ছে। ছাত্রবাহী তরুণদের এখন একটা গ্রহণযোগ্যতা, একটা ক্রেজ আছে, তারা ট্রেন্ডে আছে। এখন তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, নানান দিকে ধাবিত করার চেষ্টা করছে, এবং আমরা যেন তরুণরা ইউনাইটেড না হই সেজন্য নানানভাবে পুশ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, আমরা বৃহত্তরভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে। এখন আমাদের এক ভাই সাংবাদিক ভাই যেটা বলছিলেন যে গণ অধিকার পরিষদে আরও কিছু লোকজন রয়েছে। প্রথমত দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি থেকে কতিপয় লোক গিয়ে এই ধরেন বিএনপির একজন আলোচিত নেতা নারায়ণগঞ্জের তিনি গিয়ে তৈরি করেছেন এবং এই আপনার দোহারের আপনার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি, তাতে বিএনপির দলে কিন্তু কোনো প্রভাব পড়ে নেই। তারপরে যদি ধরেন আবার আরেকটা এই নির্বাচনে যাওয়ার জন্য একটা কিংস পার্টি তৈরি করেছিল বিএনএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এখন গণ অধিকার পরিষদ তরুণদের দল, গণ অধিকার পরিষদ তারুণ্যের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তৈরি হয়েছে। আমরা সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য কিছু সিনিয়র মানুষকে নিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি তাদের চাহিদাটা ছিল নির্বাচন কেন্দ্রিক। যদি 24 সালে নির্বাচন হতো তারা একটা এমপি হয়ে যেতেন শর্টকাটে, এইটা অনেকের ধান্দা ছিল। এখন মশিউজ্জামান সাহেব গণ অধিকার পরিষদের মেইন স্ট্রিমের কোনো পার্ট ছিলেন না, তিনি গণ অধিকার পরিষদ গঠনেরও পরে যোগ দিয়েছেন এবং তিনি সম্ভবত আগে আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন। তো তার বিভিন্ন কর্মকাণ্ড যখন আমাদের কাছে সন্দেহমূলক মনে হয়েছে আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করেছি, এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন রেজা ভাই, তিনি তো নিজেই রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আপনার চলে গেছেন। আবার এখন এই সমস্ত মানুষের এখন আবার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এখন উপদেষ্টাদের সাথে মিটিং করে সামনে একটা জোট হবে বিএনপির সাথে থেকে যদি একটা এমপি টেমপি হওয়া যায়। তো এখন অনেকে গণ অধিকার অফিসিয়ালি নিবন্ধন হওয়ার পরেও ধরুন অনেকে আবার দু একজন দেখা যায় 2-4 জন গণ অধিকার পরিষদকে ফ্র্যাকশন দেখানোর জন্য কিংবা এইটার একটা ব্যাড ইমেজ দেওয়ার জন্য কিছু লোককে পৃষ্ঠপোষকতা করে আরেকটা গণ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার। আজকে ধরেন অনেক দল কিংবা নেতারা বলছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটা আজকে এখন পত্রিকায় হেডলাইন হচ্ছে, টেলিভিশনে আলোচনা হচ্ছে। এই কথাটা গণ অধিকার পরিষদ থেকে আমরা 21 সালে আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি, আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি যে দ্বিদলীয় দুর্বৃত্তায়ন
দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন ধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বিভাজনের রাজনীতির বিপরীতে আমরা একটা দর্শক, ইতিমধ্যে আপনারা ভিপি নূরের বক্তব্য শুনেছেন এবং সেই সরকারি অফিসের যে মূল তথ্যগুলা, সে আয়না ঘরগুলা, সেখানে আসলে কি হতো, নারীঙ্গালাঙ্গিনী নাকি সুন্দরী যারা নারীরা ছিলেন তাদেরকে এখানে ভোগ করা হতো, এমন কিছু তথ্য তুলে এনেছে এই ভিডিওর সূত্র ধরে। সব কিছু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তবে প্রশ্ন এখানেই শেষ নয়, প্রশ্ন আরও অনেক কিছুই রয়ে যায়। যে প্রশ্নর মাঝখানে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য যে তথ্যগুলো বাংলাদেশকে নিয়ে দিয়েছে, বর্তমান বাংলাদেশের যে কিছু তথ্যগুলো আছে সে তথ্যগুলোকে কেন্দ্র করে অনেক কিছু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশে আরও কিছু যারা নেতাকর্মীরা আছে এখন বর্তমানে তারা ছাত্রদের পাশে দাঁড়িয়ে এবং তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য বর্তমানে বিভিন্ন পরিকল্পনাভাবে কাজ করে চলেছে। এদিকে বিশেষ করে আরও ডক্টর গোলাম মাওলা রনি উনি যে বক্তব্যগুলো দিয়েছেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তার কিছু তথ্যচিত্র তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। তো স্নেহভাজন রাজনীতিবিদ গোলাম মাওলা রনি একটা ভিডিও করছে আমার নিয়া, তার থাম্বনেল দেখা আমারে যারা পছন্দ করে তাদের ভড়কায় যাওয়ারই কথা। তবে ইন্টারেস্টিং হচ্ছে রনির কাছে অনেক তথ্য আছে যা অনেকেরই জানার কথা না। যেমন ফ্রান্স পুলিশ আমার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিছে, এটা আমার খুবই ঘনিষ্ঠ দুই একজন ছাড়া জানে না, সেটাও দেখলাম রনি জানে। যাই হোক, তার মানে ওর অ্যান্টেনা অনেক উপরে বাঁধা আছে আর কি। গুড জব রনি, আই অ্যাপ্রিসিয়েট ইউর হোমওয়ার্ক। যাই হোক, এইরকম আমার গ্রেপ্তার হওয়ার গুজব ছড়ায় আমি চুপ থাকি, আমার ইনবক্স ভরে যায় মেসেজে, আমি এইগুলো নিয়ে কিছু বলতে চাই না, কারণ এইটা মোটেও গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাঁঠাল রানীকে জয় বাংলা করে দেওয়া। কিন্তু সেদিন অ্যাপোলো মানে ওই বিএনপির ওয়াহিদুজ্জামান অ্যাপোলো তো ফোন দিছে, বলে দাদা মাঝখানে গুজব রোড ছিল, আপনারা ফ্রান্স পুলিশ গ্রেপ্তার করছে। তো আমি বলি যে আমারে ফোন দিলেন না কেন, আপনার তো শুধু আমার না আমার ফ্যামিলির লোকজনের নাম্বার আছে। তো বলে আমি ভয়ে ফোন দেই নাই, যদি সত্যি সত্যি আপনি গ্রেপ্তার হইয়া থাকেন। তো আমি দেখলাম যে কেস খারাপ। অ্যাপোলোর মতো বুদ্ধিমান ছেলে যদি বিভ্রান্ত হয় তাহলে আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা তো ডাবল বিভ্রান্ত হলে দোষ দেওয়া যায় না, তাই না? তো আসেন ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে একটু আলাপ করি। পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে? মানে মুজিবিস্তান বা বাঙ্গুল্যান্ডের পুলিশ না, ওটা তো কোনো রাষ্ট্র না। হ্যাঁ, ওটা একটা কাঁঠাল রানীর মাফিয়া জমিদারি। একটা সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে? এই গ্রেপ্তার করার ক্ষমতারে বলা হয় পাওয়ার টু ডিটেইন, মানে আটকায় রাখা। এটা একটা পুলিশের বিশেষ ক্ষমতা। 1 নাম্বার, সে আদালতের আদেশে গ্রেপ্তার করতে পারে। 2 নাম্বার, কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করছে বা করতেছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়। 3 নাম্বার, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে গ্রেপ্তার করতে পারে। এই ঠোলার বাচ্চা, বাংলাদেশের ঠোলার বাচ্চা, জানিস তোরা এই সমস্ত? শুনে নে, ক্লাস কর আমার। যাই, এবার আসেন আমি আসলে কে, আমি কেন ফ্রান্সে আছি। আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট। লিগাল, আমি ফ্রান্সে জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে রাজনৈতিক আশ্রয় আছি। কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিছে ফ্রান্স? কারণ কাঁঠাল রানী আর তার দলবল আমাকে বাংলাদেশে মত প্রকাশ করতে দেয় না। আমার নামে ডিজিটাল সিকিউরিটির আন্ডারে একটা মামলা দিছে, সেটা গত বছর। আমি তো রাজনৈতিক আশ্রয় পেয়েছি 2019 সালে। তো আমরা যখন ডিজিটাল সিকিউরিটি আন্ডারে মামলা দিছে না, সে সময় হাসিনার ঠোলা ডিএমপির ওই যে উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলছিল পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বিচারের মুখোমুখি করা হবে। তো আমি সেই ঠোলারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম, বলছিলাম আমার ঠিকানা লাগবে, আমি দিতেছি। সে আমার ডরেই ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপে। কেমন ঠোলার বাচ্চা, ঠোলা দেখেন, এই ঠোলার বাচ্চা ভালশুন। ফ্রান্স পুলিশের কাছে আমার ঠিকানা নাই। আমাদের তো ফ্রান্সের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রে অ্যাসাইলাম দিছে। ফ্রান্সের পুলিশ কি ইন্টারপোলের সদস্য না? ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রে বালশুন, কালার রানী, হাসিনার ঠোলার বাচ্চা? জানিস এটা ফ্রান্সে ইন্টারপোলের হেডকোয়ার্টার, ওদের কাছে আমার ঠিকানা আছে না?
তো বল আমারে ধরে নিয়ে যেতে, বলিস না কেন? আমার ঠিকানা কেন লাগবে তোর? ফ্রান্সে তো 2টা পিনাকি ভট্টাচার্য নাই, ফ্রান্সকে বল না পিনাকিটা ধরে আমার কাছে পাঠাও। আমারে পরে নিয়ে যাস, আমারে নিতে হবে না। তোকে জাতির পিতা শেখ মুজিবকে জয় বাংলা করে দিছিল না, তাকে ফিরাই নিয়ে যা। মাজায় জোর থাকলে নিয়ে যা। কানাডা আমেরিকাতেই তো আছে, ইন্টারপোলের রেড অ্যালার্টও আছে, তো তাদের বাসার ঠিকানাও জানিস। ফিরাই নিয়ে যাস না কেন বান্দির পুত? আমি তো কাউকে খুনও করি নাই, মারিও নাই, চুরি ডাকাতিও করি নাই। হাসিনার ফ্যাসিস্ট শাসনের প্রতিবাদ করি। আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃত ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানবাধিকার কর্মী। রাজনৈতিক মত প্রকাশ করা কি ক্রিমিনাল অফেন্স নাকি রে? ঠোলার বাচ্চা ঠোলা। আমেরিকাতে ট্রাম্প যখন প্রেসিডেন্ট তখন দেখছেন না, ট্রাম্পের একটা রাবারের স্ট্যাচু বানায় রাস্তা দিয়ে নিয়ে গেছে, আর যার ইচ্ছা গিয়ে পাছায় লাথি দিচ্ছে, দেখছেন না? এটাই হইতেছে ফ্রিডম অফ স্পিচ। আমি আমার পলিটিক্যাল ওপিনিয়ন দেব, আমি হাসিনারে গালি দেব, এটা যদি গায়ে জ্বালা ধরে তো রাজনীতি করিস কেন রে? ডিবিসি নিউজ করছে সরকারের সমালোচনা করাই তার কাজ। পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার বিরোধী বিষোদগারের জন্য বেশ সমালোচিত। তো সরকারের সমালোচনা করতে হাসিনারও কাজ ছিল রে, ছিল কিনা? বিরোধী দলের কাজ কি? অপোজিশনের কাজ কি? সমালোচনা করাই তো অপোজিশনের কাজ। সে কাজ সে করবে না? বান্দির পুত। দেশটা কি তোর বাপের তালুক নাকি রে বান্দির পুত? যাই হোক, রেড অ্যালার্ট কি এটা একটু জানেন। ইন্টারপোলের একটা নোটিশ আছে কালার কোড দিয়া, রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, পার্পল ইত্যাদি। এটা দেওয়া হয় কাউকে বিচারের জন্য ধরে আনার জন্য বা সাজা ভোগ করার জন্য ধরে আনার জন্য, আন্তর্জাতিক পুলিশের সহায়তা কামনা করে। তাইলে এখন প্রশ্ন উঠতে পারে যে শেখ মুজিবকে যে জয় বাংলা করে দিল তারে তো রেড অ্যালার্ট জারি করছে, তো তারেক রহমানকেও সাজা দিছে, তো তারেক রহমানের জন্য কি রেড অ্যালার্ট জারি করতে পারবে? না, পারে না। কারণ ইন্টারপোলের যে ম্যান্ডেট, তার যে কনস্টিটিউশন, তার আর্টিকেল 3 অনুসারে এমন কোনো নোটিশ রেড অ্যালার্টে দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল, মিলিটারি, রিলিজিয়াস এবং রেসিয়াল ক্যারেক্টার আছে। তারেক রহমানের নাম এইটা পলিটিক্যাল ক্যারেক্টার। এই যে দেখেন, তারেক রহমানের নামে জিন্দিগিতে রেড অ্যালার্ট জারি করতে পারবে না। ইন্টারপোল হাসিনার চাকরি করে না, চাইলে যার নামে খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না। আমার নামে বাধি দেন, আমার নামে তো আরো পারবে না। এই মূর্খগুলা চিল্লায় আর আপনারা কনফিউজড হন। হাসিনার বাপ কব্বর থেকে উঠে আসলেও আমার নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। ধরে নিয়ে বাংলাদেশে যাওয়া তো দূর কি বাত। আমি কোনো ক্রাইম করতেছি না। আই রিপিট, ভিন্ন রাজনৈতিক মত পোষণ করা কোনো অপরাধ না। হাসিনা অপরাধী। সে চুরি করে, ডাকাতি করে, ভোট ডাকাতি করে, প্রতারণা করে, বাংলাদেশের নাগরিকদের গুম খুন করে, কথা বলার অধিকার হরণ করে ক্ষমতায় আছে। আমি হাসিনার উৎখাত চাই। আমি হাসিনার ফ্যাসিস্ট শাসনকে জয় বাংলা করে দিতে চাই। হাসিনার বাপেরও ক্ষমতা নাই আমাকে স্তব্ধ করে আমার মুখ বন্ধ করে দেওয়ার। আর বাংলাদেশের ঠোলা, আরে ফু, ওরে আমি ঠাপাই না, ফুট। এবার আসেন, আসল সমস্যা কি? সমস্যা কি আদৌ কোনোটা আছে? এটা নিয়ে একটু আলাপ করি। হাসিনার হাতে মেলা টাকা। হাসিনার বন্ধু মোদি আছে, পুতিন আছে। পুতিনের দেশের তো মাশাল্লাহ সুনাম আছে, ভিন্ন মতাবলম্বীদের ভিন দেশে গিয়া মাইরা আসার, তাই না? হাসিনার গুন্ডা ভাড়া করতে পারে, আমার মাইরা ফেলতে পারে, গাড়ি চাপা দিয়ে মারতে পারে, ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলাই দিতে মারতে পারে, সব গুলি করে মারতে পারে, বিষ প্রয়োগ করে মারতে পারে। আমি এই সম্ভাবনাকে উড়াই দেই না। আমার অপঘাতে মৃত্যু হলে আমি হাসিনা আর মোদির হিন্দুত্ববাদকে এখনই দায়ী করে গেলাম। কিন্তু এই যে সম্ভাবনা, এই থেকে কি আমার মুক্তি আছে? আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দারা দেখা করছে, তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করে, আমার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা আমাকে নিয়মিত পরামর্শ দেয়। এখন কিছু ভালচুন, ভালচুন মানে জানেন তো, আবার মনে করাই দিই, ভালচুন মানে হইতেছে বোকাচোদা। এই কিছু ভালচুন এখন চিল্লাবে আর কি, হ্যাঁ, যে দেখছো কইছিলাম না পিনাকি রয়ের এজেন্ট, সেই জন্য ফরাসি গোয়েন্দাদের সাথে ওর ঘুটু আছে। আসলে এইখানে কিছু বাংলাদেশি আছে প্যারিসে